চলে এসো সবাই। কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পেয়েছি। চলো, আর কে? আচ্ছা, আর কে বাকি আছে? চলে এসো, নেক্সটে চলে এসছে। হ্যাঁ চলো, এসে চলে এসছে। বাকি জন কোথায় গেল সব? চলো তাহলে আমরা এখন শুরু করব। প্রি মেন্ডেলিয়ান টাইমসে অ্যাবাউট জেনেটিক্সকে নিয়ে কনসেপ্ট কী ছিল সেটা আমরা দেখেছিলাম। তারপর মেন্ডেল যে এক্সপেরিমেন্টগুলো করলো সেগুলো আমরা দেখেছি, মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস। সবসময় কোশ্চেন করবো, অ্যান্সার যখন করবো আমরা কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে, দেখবে যে কোশ্চেন কি বলতে চেয়েছে। তারপর মেন্ডেল কি করলো, তার রেজাল্টগুলো থিওরি ফর্মে ও রেখে গিয়েছিল। আমরা জানি যে গ্রেগর জোহান মেন্ডেল 1884-এ ডেথ হয়েছিল, মারা যায়। তার মারা যাওয়ার ইয়ার্স পর, মানে আফটার 16 ইয়ার্স, 19th সেঞ্চুরি, তখন কি হয়, এর যে কাজগুলো ছিল সেই কাজগুলোকে নিয়ে আবার রিডিসকভার করা হয়। এখন কথা হচ্ছে যে মেন্ডেল এক্সপেরিমেন্ট করার পর যে রেজাল্টগুলো দিয়ে গিয়েছিল অ্যাজ এ প্রিন্সিপাল ফর্মে দিয়ে গিয়েছিল, সায়েন্টিস্ট কোরেন্স কি করলো, ওই মেন্ডেলের ওই প্রিন্সিপালগুলোকে, ওর প্রেডিকশনগুলোকে অ্যাজ আ ল হিসাবে ফর্ম করেছিল। আমরা আগের দিন সেটা দেখেছিলাম। মেন্ডেল লগুলো ছিল, একটা ছিল ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, এই দুটো ল দিয়েছিল বেসড অন মনোহাইব্রিড ক্রস। মানে এই দুটো মনোহাইব্রিড ক্রস করার পর যে প্রিন্সিপালগুলো দিয়েছিল সেই প্রিন্সিপাল থেকে ওইগুলো ল হিসাবে ফর্ম করা হয়েছিল। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা ডাইহাইব্রিড ক্রস করার পর যে প্রিন্সিপালগুলো দিয়েছিল সেখান থেকে ল হিসাবে ফর্ম করেছিল কে? সায়েন্টিস্ট কোরেন্স। এবার ল অফ ডমিনেন্স, এটা একটা ল অফ সেগ্রিগেশন, এটা আরেকটা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। পরীক্ষাতে যদি বলে যে এই তিনটের মধ্যে মেন্ডেলের ফার্স্ট ল কোনটা, আমি আগের দিন বলেছিলাম ল অফ সেগ্রিগেশন, এটা হচ্ছে ফার্স্ট ল, মেন্ডেল ফার্স্ট ল কে ফর্ম করেছিল? বাই কোরেন্স। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা সেকেন্ড মেন্ডেলস সেকেন্ড ল বলা হয়। কে দিয়েছিল? মেন্ডেল প্রিন্সিপাল থেকে ল ফর্মে নিয়ে এসেছিল কে? সায়েন্টিস্ট কোরেন্স। তাহলে এই যে ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট ল, এটা সেকেন্ড ল, আর এটা হচ্ছে ল অফ ডমিনেন্স। কোশ্চেনে কি বলছে সেই হিসাবে আমাকে অ্যান্সার লিখতে হবে। মেন্ডেলের প্রিন্সিপালগুলোকে ল আকারে ফর্মে কোন সায়েন্টিস্ট করেছিল? কোরেন্স, সায়েন্টিস্ট কোরেন্স। এটা আমরা জেনেছি। এখন আমরা চলে যাই ওই লগুলো একবার আমি, তারপর আমরা নেক্সট টপিকে যাব। ল অফ ডমিনেন্স, এতে কি বললো? ইন হেটারোজাইগাস অর্গানিজমস, আমরা দেখেছিলাম একটা হোমোজাইগাস ডমিনেন্ট, একটা হোমোজাইগাস রিসেসিভ, দুটোকে ক্রস করার পর F1 জেনেছে আমরা পেয়েছিলাম কি না হেটারোজাইগাস অর্গানিজমস পেয়েছিলাম, যেটাকে আমরা হাইব্রিড বলছিলাম। সেটাই বলছে ল অফ ডমিনেন্সে, ইন হেটারোজাইগাস অর্গানিজমস অনলি ওয়ান আউট অফ দ্য টু অ্যালিলস
only one out of the two alleles, যদি আমরা মনোহাইব্রিড ক্রস বলেছিলাম এটা ওর উপর বেস করে করেছিল, তাই F1 জেনারেশন আমরা পেয়েছিলাম কি না একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি, তাই তো। তাহলে এটা হচ্ছে একটা হাইব্রিড, এটা হচ্ছে একটা হেটেরোজাইগাস অর্গানিজম। এই হেটেরোজাইগাস অর্গানিজমসে অনলি ওয়ান আউট অফ দ্য টু অ্যালিল, তাহলে এইটা একটা অ্যালিল, ক্যাপিটাল টি একটা হচ্ছে অ্যালিল আর স্মল টি হচ্ছে আরেকটা অ্যালিল। তাহলে এখানে দুটো অ্যালিল রয়েছে, one out of the two allele express itself while the other remains hidden। এই দুটো অ্যালিলের মধ্যে বললো কি একটা অ্যালিল থাকবে, একটা অ্যালিল তার যে ট্রেট তার যে ক্যারেক্টার সেটা এক্সপ্রেস করবে, অন্য অ্যালিলের যে ট্রেটটা সেটা হিডেন থাকবে। The allele which express itself in the hybrid, এই হাইব্রিডের মধ্যে যে অ্যালিলটা এক্সপ্রেস করবে, যে যার ক্যারেক্টারটা শো করবে তাকে বলছি আমরা ডমিনেন্ট অ্যালিল, আর যে হবে তাকে বলছি আমরা রিসেসিভ অ্যালিল। এগুলো আমরা ক্লাস 10 এ পড়েছিলাম। এক্সাম্পল কি না, ইন ক্যাপিটাল টি স্মল টি প্ল্যান্ট, ক্যাপিটাল টি স্মল টি প্ল্যান্ট F1 জেনারেশন, তাই তো। টি, এই যে ক্যাপিটাল টি এ কাকে রিপ্রেজেন্ট করছে ডমিনেন্ট অ্যালিলকে, অ্যান্ড স্মল টি এ কাকে রিপ্রেজেন্ট করছে রিসেসিভ অ্যালিলকে। তাহলে এই হচ্ছে, তাহলে এই ক্যাপিটাল টি স্মল টি এগুলো হচ্ছে, তাহলে এখানে ডমিনেন্সের কথা বলছি আমরা। তাহলে এই হেটেরোজাইগাস অর্গানিজমসে যে করবে সে হচ্ছে ডমিনেন্ট, আর যে হিডেন থাকবে তাকে বলছি রিসেসিভ অ্যালিল। যদি কারো বুঝতে প্রবলেম হচ্ছে এখানে কোনো কথা আমাকে বলতে হবে। এই ল অফ ডমিনেন্স, এই যে লটা সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল এক্সেপ্ট, এক্সেপশন হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে এই ল অফ ডমিনেন্স এটা ফলো করে না। তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স এটা হচ্ছে এক্সেপশন। কার এক্সেপশন না ল অফ ডমিনেন্স, এখানে ল অফ ডমিনেন্স ফলো করবে না। কো ডমিনেন্স এখানে ফলো করবে না, কি না ল অফ ডমিনেন্স। ওইখানে কি হয় আমরা ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স ডিটেলসে পড়বো। তার আগে এখন আমি বলে রাখি ইনকমপ্লিট ডমিনেন্সে কি হয়, এখানে কেউ কমপ্লিট ডমিনেন্ট শো করে না, কমপ্লিট ডমিনেন্ট হয় না। মানে যদি একটা রেড ফ্লাওয়ারের সাথে একটা হোয়াইট ফ্লাওয়ার যদি আমরা ক্রস করাই, তাহলে F1 জেনারেশনে কি হতো, মানে ক্যাপিটাল আর স্মল আর মানে রেড ফ্লাওয়ারের সাথে হোয়াইট ফ্লাওয়ার যদি আমরা ক্রস করাই, F1 জেনারেশনে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ক্লাস স্মলার পেতাম। অ্যাকর্ডিংলি ল অফ ডমিনেন্স এখানের মধ্যে যে ডমিনেন্ট সে এক্সপ্রেস হবে, কিন্তু আর অন্যটা হিডেন থাকবে, আমাদের ল অফ ডমিনেন্স বলছে। কিন্তু এই ইনকমপ্লিট ডমিনেন্সে কি বললো হচ্ছে না, এখানে এখানে রেড হওয়ার কথা ছিল কিন্তু রেড না হয়ে যাচ্ছে পিঙ্ক, এখানে রেড না হয়ে যাচ্ছে কি না পিঙ্ক, পিঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে এখানে কেউ কমপ্লিট ডমিনেন্ট নয়, না রেড না হোয়াইট, কেউ কমপ্লিট ডমিনেন্ট হচ্ছে না। তাই এখানে একটা ইন্টারমিডিয়েট টাইপের পাচ্ছি যেটা বলছি আমরা পিঙ্ক। তাহলে এটা হচ্ছে একটা ইনকমপ্লিট ডমিনেন্স, আমরা ডিটেলসে পড়বো পরে, একটু পরেই পড়বো। নেক্সট কো ডমিনেন্স, এটা হচ্ছে একটা এক্সেপশন। এখানে কি হয়, এখানে দুজনই হচ্ছে ডমিনেন্ট, এই অ্যালিলো ডমিনেন্ট, এই অ্যালিলো ডমিনেন্ট। এখানে আমি বোঝার জন্য বলি, এখানে কি হয় একটা রেড ফ্লাওয়ারের সাথে একটা হোয়াইট ফ্লাওয়ার যদি ক্রস, ইনকমপ্লিট ডমিনেন্সে কি হচ্ছিল, এখানে কি না একটা ইন্টারমিডিয়েট পাচ্ছিলাম। ল অফ ডমিনেন্স অনুযায়ী কি পাচ্ছিলাম, যে ডমিনেন্স সে এক্সপ্রেস করছিল। কো ডমিনেন্সের ক্ষেত্রে কি দেখবো না, এখানে আমার রেড আর হোয়াইট দুটোই থাকবে, রেড আর হোয়াইট দুটোই রয়েছে। তাহলে এখানে ওই ফ্লাওয়ারটার মধ্যে রেড কালার পাবো কিছু পেটাল, আবার কিছু পেটাল পাবো আমরা হোয়াইট কালার। তাহলে এখানে দুটো অ্যালিলই হচ্ছে ডমিনেন্ট। তাহলে এটা হচ্ছে ল অফ ডমিনেন্স। তাহলে এটা হলো আমাদের লটা, সেটা বলছে আমরা ল অফ সেগ্রিগেশন। এটা বলা হয় মেন্ডেল ফার্স্ট ল। এই লটা বেসড অন মনোহাইব্রিড ক্রস। কি বলছে, অ্যাকর্ডিং টু দিস ল each allele retain its distinct identity even
দো দে রিমেইন টুগেদার ইন অ্যান ইন্ডিভিজুয়াল। বললো কি, যে অ্যালিলগুলো থাকে সেই অ্যালিলগুলোর তাদের যে ক্যারেক্টার ডিস্টিংক্ট আইডেন্টিটি যে থাকে প্রত্যেকটা অ্যালিলের একটা করে, ওরা বলছে সবসময় রিমেন সেম আইডেন্টি ইভেন দে রিমেন টুগেদার। দুটো অ্যালিল একসাথে থাকলেও, দুটো দুরকম অ্যালিল একসাথে থাকলেও এদের আইডেন্টিটি সবসময় সেম থাকে, কখনোই মিক্স হয়ে যায় না। তাহলে আমরা জানি যে এই, আবার আমি ওই এক্সাম্পলে আসি যে ক্যাপিটাল টি স্মল টি ছিল একটা হাইব্রিড প্ল্যান্ট, হেটেরোজাইগাস প্ল্যান্ট, যেখানে ডিফারেন্ট টাইপ অ্যালিল একসাথে রয়েছে। বললো কি এই অ্যালিলগুলো ক্যাপিটাল টি স্মল টি এদের ডিস্টিংক্ট আইডেন্টিটি অলওয়েজ রিমেন, কখনোই এদের ক্যারেক্টারগুলো চেঞ্জ হয় না, এদের মধ্যে কখনো মিক্স হবে না। ইভেন দে রিমেন টুগেদার ইন অ্যান ইন্ডিভিজুয়াল। দে সেগ্রিগেট অনলি ডিউরিং গ্যামেট অর স্পোর ফর্মেশন। গ্যামেট অর স্পোর ফর্মেশন, যখন স্পোর অর গ্যামেট ফর্ম করে অ্যাট দ্য টাইম অফ মিওসিস। মিওসিস সেল ডিভিশনের সময় যখন কি হয়, গ্যামেট ফর্ম করে, তখন এরা সেগ্রিগেট করে। আমরা যখন গ্যামেট ফর্ম করছিলাম F1 হোক বা F2 জেনারেশনে হোক বা F3 জেনারেশনে হোক, তখন এইভাবে গ্যামেট ফর্ম করেছিলাম। তাহলে এই যে গ্যামেট ফর্ম করে কখন না, ডিউরিং মিওসিস। হ্যাঁ, তাহলে এটাই বললো যে এদের যে ডিস্টিংক্ট আইডেন্টিটি সেটা অলওয়েজ রিমেন সেম, কখনোই মিক্স আপ একসাথে থাকলেও। দে সেগ্রিগেট অনলি ডিউরিং গ্যামেট অর স্পোর ফর্মেশন বাই মিওসিস। Example, in capital T small t plant, capital T and small t segregate during gamete formation. Third law, law of independent assortment. এই লটা আমার ম্যান্ডেলস সেকেন্ড ল, ম্যান্ডেলের সেকেন্ড ল বলা হয় এটাকে। আর এই ল বেসড অন ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রসকে বেস এই লটা ফর্ম করেছে। তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট এটা ডাইহাইব্রিড ক্রসের উপর বেস করে দিয়েছে। কি বলছে, দ্য অফ টু পেয়ার অফ ট্রেডস। আমরা জানি যে ডাইহাইব্রিড ক্রসে কি করেছিল, এখানে রাউন্ড ইয়েলো প্ল্যান্টের সাথে ক্রস করেছিল উইঙ্কেলড গ্রিন, ক্রস করেছিল। তাহলে the allele of two different trait, তাহলে এইটা ট্রেট, এটা একটা ট্রেট, সেম অ্যাজ এটাও একটা ট্রেট, এটাও একটা ট্রেট, তাই না? তাহলে এখানে টু পেয়ার ট্রেট রয়েছে, কন্ট্রাস্টিং ট্রেট রয়েছে। প্রত্যেকটা ট্রেটের জন্য দুটো করে অ্যালিল। আমি যদি এইটা ধরি, তাহলে এইটার মধ্যে ক্যাপিটাল আর একটা অ্যালিল, ক্যাপিটাল আর আরেকটা অ্যালিল। এই ট্রেটের মধ্যে ক্যাপিটাল ওয়াই দুটো অ্যালিল রয়েছে, এখানেও তাই। তাহলে বললো কি, দ্য অ্যালিলস অফ দ্য টু পেয়ার অফ ট্রেটস সেপারেট ইন্ডিপেন্ডেন্টলি। এরা সেপারেট ইন্ডিপেন্ডেন্টলি, আমরা যখন গ্যামেট ফর্ম করছিলাম, ইন্ডিপেন্ডেন্টলি অফ ইচ আদার ডিউরিং গ্যামেট অর স্পোর ফর্মেশন। আমরা যখন গ্যামেট ফর্ম করছিলাম তখন আমরা কি করছিলাম, এই ক্যাপিটাল আর এর সাথে এই ক্যাপিটাল ওয়াই, এই ক্যাপিটাল ওয়াই ক্রস করছিলাম, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাই না? তাহলে এই অ্যালিলগুলো এই ক্যাপিটাল আর যে একসাথে আছে বলে যে এরা সবসময় একসাথেই থাকবে তা নয়, এই অ্যালিলগুলো সেপারেট করতে পারে। এই ট্রেটটা মানে রাউন্ড অ্যান্ড ইয়েলো, এই ট্রেটটা যে একসাথে আছে বলে যে এরা সবসময় একসাথেই থাকবে তা নয়। রাউন্ড অ্যান্ড ইয়েলো এই ট্রেটগুলো একটা থেকে আরেকটা সেপারেট করতে পারে ইন্ডিপেন্ডেন্ট ভাবে। কখন করে না, ডিউরিং গ্যামেট অর স্পোর ফর্মেশন। এইবার সেপারেট করার পর কি হয়, দিস গেট র্যান্ডমলি রিঅ্যারেঞ্জ in the offspring at the time of fertilization.
তাহলে এই যে গ্যামেটগুলো ফর্ম করবে, ফর্ম করার পর এরা র্যান্ডমলি একটা গ্যামেট অন্য গ্যামেটের সাথে, মেল গ্যামেট ফিমেল গ্যামেটের সাথে ফার্টিলাইজ করে। তো সেটা লিখেছি আমরা, অফস্প্রিং অ্যাট দ্য টাইম অফ ফার্টিলাইজেশন প্রোডিউসিং বোথ প্যারেন্টাল অ্যান্ড নিউ কম্বিনেশন অফ ট্রেড। আমরা কি পেয়েছিলাম, F2 জেনারেশনের শেষে 4টা টাইপসের প্যারেন্ট পেয়েছিলাম, তার মধ্যে 50% ছিল প্যারেন্টাল টাইপ, আর হ্যাঁ আমাদের কি পেয়েছি 9:3:3:1 মনে পড়ছে? তাহলে আমাদের কি না, এনে বললো প্রোডিউসিং প্যারেন্টাল অ্যান্ড নিউ কম্বিনেশন অফ ট্রেড। তাহলে এই 9 এ প্যারেন্টাল টাইপ ছিল, প্যারেন্টাল টাইপ ছিল, আর এটা ছিল নিউ রিকম্বিনেশন, সরি নিউ রিকম্বিনেশন ছিল। তাহলে এই যে F2 জেনারেশনে আমাদের সেটাই বলছে এই লটা, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট। এর এক্সেপশন কি না, লিঙ্কেজ। এই লিঙ্কেজ আমরা পরে, এই লিঙ্কেজ আমরা পরে ডিটেলসে পড়ব। তাহলে এই হচ্ছে 3টি ল। 3টি ল যদি কোনো প্রবলেম থাকে চ্যাট বক্সে লিখতে হবে, আমি এখনই রিপ্লাই করব। তাহলে নেক্সট আমরা চলে যাই। তাহলে এখানে কোনো প্রবলেম নেই লতে। কোন এইগুলো সব ল ফর্মে কে দিয়েছিল, সায়েন্টিস্ট কোরেন্স, আগের দিন বলেছি। এখন আমরা পড়ব লিমিটেশন অফ মেন্ডেলিজম। লিমিটেশন অফ মেন্ডেলিজম জিনিসটা কি, মানে এই যে 3টি ল রয়েছে, এই 3টি ল যে দিলাম, আমি দেখলাম বেশ কিছু জায়গাতে ওই এক্সেপশন ছিল। এই 3টি ল দুটো জায়গায় কোনোভাবেই কাজ করে না। একটা বলা হয় প্লিওট্রপিক জিন, আর একটা হচ্ছে মাল্টিপল অ্যালিল। তাহলে প্লিওট্রপিক জিনের ক্ষেত্রে এই 3টি ল ফলো করে না, আর মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে এই লটা, এই যে 3টি লয়ের কথা বললাম, এগুলো ফলো করে না। তো এগুলোকে বলা হয় লিমিটেশন অফ মেন্ডেলিজম। তাহলে এই লিমিটেশন অফ মেন্ডেলিজম আমি যে বলছি তার মধ্যে কি বল, আচ্ছা চলো আমি লিখি। লিমিটেশন অফ মেন্ডেলিজম। লিমিটেশন অফ মেন্ডেলিজম, যে দুটো জায়গায় বললাম লিমিটেশন অফ মেন্ডেলিজম কথা বলছি আমরা, সেটা হচ্ছে একটা হচ্ছে প্লিওট্রপিক জিন, আর হচ্ছে মাল্টিপল অ্যালিল। ফার্স্ট প্লিওট্রপিক জিন আমরা করবো PLEIO, PLEIO TROPIC, প্লিওট্রপিক জিনস। সেকেন্ড মাল্টিপল অ্যালিল, এই দুটো জায়গাতে মেন্ডেলের যে ল কাজ করছে না। এখন আমরা প্রথম পড়ব এই প্লিওট্রপিক। তাহলে এই দুটো আমরা এখন যেটা পড়ব, ডিসকাস করব, সেটা হচ্ছে এই প্লিওট্রপিক আর প্লিওট্রপিক জিন। হ্যাঁ, তাহলে প্রথম যেটা রয়েছে সেটা বলছি প্লিওট্রপিক জিন। হ্যাঁ, আর যে ফিনোমেনটা, সেই ফিনোমেনের কথা বলছি আমরা প্লিওট্রপিক জিন আর প্লিওট্রপিক, PLEIO TROPY।
প্লিওট্রপি, PLEIOTROPY, প্লিওট্রপি। তো এই প্লিওট্রপি এটা কি না, এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে একটা জিন মোর দেন ওয়ান, একটা জিন মোর দেন ওয়ান ট্রেটকে কন্ট্রোল করে। আমরা সাধারণত কি জানি যে প্রত্যেকটা ট্রেটের জন্য একটা করে জিন থাকে, মানে একটা জিন একটা ট্রেটকে কন্ট্রোল করে, ঠিক? যেসব জিন মোর দেন ওয়ান ট্রেটকে কন্ট্রোল করবে, such type gene known as pleiotropic gene। হ্যাঁ, এটা বলছি আমরা প্লিওট্রপি, প্লিওট্রপি। তাহলে ইট ইজ আ কন্ডিশন, তাহলে হোয়াট ইজ প্লিওট্রপি? ইট ইজ আ কন্ডিশন ইন হুইচ প্লিওট্রপিক জিন, it is a condition in which WHCH a gene, it is a condition in which, আচ্ছা এটাকে মুছে দিই, আমরা পরে আবার আসবো মাল্টিপল অ্যালিলের সময়। It is a condition in which a gene controls more than one trait। যখন কোনো জিন মোর দেন ওয়ান ট্রেটকে কন্ট্রোল করবে তখন তাকে আমরা বলি ফার্স্ট টাইপ জিন নোন অ্যাজ প্লিওট্রপিক জিন। ক্লিয়ার? এটা কেন হয়, কেন হয়? তাহলে এটা বললাম ডেফিনেশন, তাহলে এটা হচ্ছে তার ডেফিনেশন, প্লিওট্রপিক জিনের ডেফিনেশন। সেকেন্ড, এর কজটা কি? তাহলে এর কজ, প্লিওট্রপিক জিনের কজ, কজ কারণটা কি না, এইসব জিনে কি হয়, কজ কি না, ডিউ টু effect of the gene on two or more interrelated, interrelated, two or more interrelated metabolic pathway, pathways that contribute to formation of different phenotypes। যদি কেউ বুঝতে না পারো আমাকে বলতে হবে, যদি কেউ বুঝতে না পেরেছো আমাকে বলতে হবে, তাহলে আমি রিপ্লে করব। লস অফ মেন্ডেল আর এজ কি, এর আগে কি হলো? স্যার রিপিট করে দিন একবার। প্লিওট্রপিক জিন আমি বললাম কাদেরকে প্লিওট্রপিক জিন বলছি? যে জিন মোর দেন ওয়ান ট্রেটকে কন্ট্রোল করে। আমরা জানি যে ক্যাপিটাল টি স্মল টি, তাই তো এই ক্যাপিটাল টি কোন ট্রেটকে কন্ট্রোল করছিল? ওই যে ডমিনেন্ট ট্রেটটা যার নাম হচ্ছে টল। আর স্মল টি কাকে রিপ্রেজেন্ট করছিল না, যে ডগ শর্ট তাকে রিপ্রেজেন্ট করছিল। মানে এই অ্যালিলটা
এই জিনটা এই অ্যালিলটা একটা ট্রেটকে কন্ট্রোল করছে যেটা হচ্ছে টল ডমিনেন্ট ট্রেট ছিল, আর এই স্মল টিটা একটা শর্ট ডোয়ার্ফকে কন্ট্রোল করছে। এখন তাহলে এই যে পুরোটাই বলছি আমরা ক্যাপিটাল টু স্মল টি, তাহলে এই জিনটা একটা ট্রেটকে কন্ট্রোল করছে। এখন ট্রেটটা কি না হাইট অফ দ্য প্ল্যান্ট অর প্ল্যান্ট হাইট। তাহলে এই যে জিনটা ক্যাপিটাল টু স্মল মধ্যে অ্যালিলটা রয়েছে, এই জিনটা কোন ক্যারেক্টারকে কন্ট্রোল করছে? প্ল্যান্ট হাইটকে কন্ট্রোল করছে। তাহলে এই জিনটা একটাই ক্যারেক্টারকে কন্ট্রোল করছে। কিন্তু যদি কোনো জিন মোর দেন ওয়ান ট্রেটকে কন্ট্রোল করে, মোর দেন ওয়ান ট্রেটকে কন্ট্রোল করে মানে এই ধরো প্ল্যান্টের হাইটকে কন্ট্রোল করছে, এর সাথে ফ্লাওয়ার কালারকে কন্ট্রোল করছে, তাহলে যদি এই জিনটা রেসপন্সিবল ফর প্ল্যান্ট হাইট অর ফ্লাওয়ার কালার অ্যান্ড সিড শেপ, সিড কালার অর ফ্লাওয়ার শেপ বা মোর দেন টু কোনো ক্যারেক্টারকে কন্ট্রোল করছে, তখন সেই টাইপের জিনকে বলা হয় প্লিওট্রপিক জিন। তখন সেই টাইপের জিনটাকে বলা হয় প্লিওট্রপিক জিন। প্লিওট্রপিক জিন আমরা পড়ছি লিমিটেশন অফ ম্যান্ডেলিজম। ম্যান্ডেল কি বলেছিল? একটা জিন একটা ট্রেটকে কন্ট্রোল করছে। হ্যাঁ, কিন্তু কিছু ট্রেট থাকছে বা কিছু জিন থাকছে যারা মোর দেন ওয়ান ট্রেটকে কন্ট্রোল করছে। কেন করে তারা? না, ডিউ টু effect of the gene on two or more interrelated metabolic pathways that contribute to formation of defined phenotype. এটা হচ্ছে এই প্লিওট্রপিক জিন, মানে একটা জিন মোর দেন ওয়ান ট্রেটকে কন্ট্রোল করছে তার কারণ। ক্লিয়ার? তাহলে এই প্লিওট্রপিক জিন আমরা কোথায় দেখতে পাই? প্লিওট্রপিক জিন কোথায় পাবো? সিন ইন, নেক্সট পয়েন্ট, সিন ইন কোথায় পাবো? এটা পাবো আমরা পি প্ল্যান্টে পাই দেখতে, পি প্ল্যান্টে পাবো প্লিওট্রপিক জিন আমরা পাবো। নেক্সট কোথায় পাবো? ড্রসোফিলা, ড্রসোফিলাতে আমরা দেখতে পাই প্লিওট্রপিক জিন। আর কটন প্ল্যান্টে পাবো, কটন প্ল্যান্ট। আর কোথায় পাবো? আমাদের হিউম্যান বিংস দেখতে পাই, হিউম্যান বিংস। তো এইগুলো হচ্ছে প্লিওট্রপিক জিন কোথায় কোথায় দেখতে পাওয়া যায় কাদের কাদের মধ্যে। তাহলে এখন পি প্ল্যান্ট এর যে প্লিওট্রপিক জিন কথা বলছি আমরা, আমরা এখন যেটা করব, তাহলে এই আচ্ছা এখন তাহলে পড়েই নি। এই পি প্ল্যান্ট এই পি প্ল্যান্টে আমরা জানি কি থাকে, একটা ফ্লাওয়ার কালার কন্ট্রোলের জিন থাকে। একটা জিন রয়েছে যে ফ্লাওয়ারের কালারটা কন্ট্রোল করে। তাহলে ফ্লাওয়ারের কালার কন্ট্রোল করে একটা জিন আমরা দেখেছিলাম। একটা ফ্লাওয়ারের কালারটা কি হয়? ভায়োলেট আর পার্পল, যে ডমিনেন্ট। একটা হয় রিসেসিভ, হ্যাঁ, যেটা হচ্ছে কোন কালার? হোয়াইট। তাহলে এই যে ক্যারেক্টারটা যে জিনটা কন্ট্রোল করে, ওই জিনটা এই ফ্লাওয়ার কালার কন্ট্রোল করা ছাড়াও আর কি কন্ট্রোল করে না? কালার অফ সিড কোড, COLOUR, কালার অফ সিড কোড, এটাকেও কন্ট্রোল করে। আর কি? রেড স্পট অফ লিফ অ্যাক্সিল, AXILE। তাহলে পি প্ল্যান্টের যে জিনটা ফ্লাওয়ারের কালার কন্ট্রোল করে, সেই জিনটা
তিনটে কালার কন্ট্রোল করছে। ফ্লাওয়ারের কালার তো কন্ট্রোল করছেই, ওর সাথে সাথে কালার অফ সিড কোট সেটা কন্ট্রোল করছে, রেড স্পট অফ লিভ এক্সাইল এটাকেও কন্ট্রোল করছে। তাহলে আমাদের যে ম্যান্ডেল যে ক্যারেক্টার চুজ করেছিল ফ্লাওয়ার কালার, ওই ফ্লাওয়ার কালার যে জিনটা কন্ট্রোল করে সেই জিনটা হচ্ছে আমার ওয়ান টাইপ প্লিওট্রপিক জিন। কেন না, এই জিনটা ফ্লাওয়ার কালার কন্ট্রোল করা ছাড়াও সিড কোটের কালার কন্ট্রোল করে, আর সাথে সাথে রেড স্পট অফ লিভ এক্সাইল এই ট্রেটটাও এই ক্যারেক্টারটাও কন্ট্রোল করছে। তাহলে এই জিনটা তিনটি ট্রেটকে কন্ট্রোল করছে, তিনটি ক্যারেক্টারকে কন্ট্রোল করছে এই জিনটা। তাহলে আমাদের এই জিনটা কেমন? প্লিওট্রপিক জিন। চলো নেক্সট কন্টিনিউ করবো। ড্রসোফিলা, এই ড্রসোফিলা যে প্ল্যান্টটা রয়েছে, প্ল্যান্ট নয়, এটা যে ইনসেক্ট রয়েছে, সেখানে কি হয়, এই পুরো নাম হচ্ছে ড্রসোফিলা মেলানজেস্টার বলা হয় এটাকে, বইয়ে পড়বো আমরা। In Drosophila, white eye mutation cause depigmentation in many parts of the body. এদের যে এই ড্রসোফিলার যে জিনটা আই কালার কন্ট্রোল করে, আয়ের যে কালার সেটা কন্ট্রোল করে, ড্রসোফিলার যে হোয়াইট টাইপের আই কালার হয় সেটা হচ্ছে হোয়াইট। আমি বলবো ইন ড্রসোফিলা হোয়াইট আই মিউটেশন। চলো লিখে ফেলো, আমিও লিখি। ইন ড্রসোফিলা white eye mutation cause depigmentation in many parts of the body. এটা ফার্স্ট পয়েন্ট। তাহলে এটা একটা দেখলাম ড্রসোফিলার। সেকেন্ড পয়েন্ট আমরা লিখব দ্য রিসেসিভ জিন, দ্য RECESSIVE, the recessive gene for vestigial wings, VESTIGIAL, vestigial wings cause vestigial, the recessive gene for vestigial wings cause in homozygous condition, CONDITION. থার্ড পয়েন্ট লিখব, it also affect tiny wing like structure, STRUCTURE, structure for balance. Behind the wings. তাহলে আমরা দেখলাম কি না, এই ড্রসোফিলাতে কি হয়, এই ড্রসোফিলা যে ইনসেক্টটা রয়েছে এই জিনটা কি করছে, এই জিনটা ওর যে হোয়াইট আই কালার সেটা মেনটেন করে। এই হোয়াইট আই কালার মেনটেন যে জিনটা করছে, ওই জিনটার যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায়
তখন কি দেখা যায় যে ওই যে ড্রসোফিলা তার বডিতে বেশ কিছু জায়গাতে ডিপিগমেন্টেশন হয়ে গেল, মানে ছোপ 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 দাগ পড়ছে ও পুরো বডিতে। মানে এটা থেকেই বুঝতে পারছি যে এ শুধুমাত্র এই জিনটা যে শুধুমাত্র ওর চোখের যে কালার সেটাকে কন্ট্রোল করছে তা নয়, এর সাথে সাথে এর বডি কালারও কন্ট্রোল করছে। যদি মিউটেশন হতো জিনটা শুধুমাত্র আই কালারটা আমার নষ্ট যেত, কিন্তু বডি কালারটা রিমেন সেম থাকতো, একই রকম থাকতো, কিন্তু সেটা হচ্ছে না। নেক্সট, দ্য রিসেসিভ জিন ফর ভেস্টিজিয়াল উইংস। আমাদের উইংসের জন্য যে জিনগুলো দরকার সেগুলো যদি আমাদের ডমিনেন্ট থাকে তাহলে কি হবে, উইংস তো বড় হবে, ঠিক। কিন্তু যদি এই উইংস যে জিনটা রয়েছে, যে অ্যালিলগুলো রেসপন্সিবল, ওগুলো যদি আমার রিসেসিভ হয় তখন এদের উইংসটা ভেস্টিজিয়াল হয়ে যাচ্ছে, উইংস থাকছে না। বই যদি থাকে, বই দেখো, বইয়ে ছবি পাবো আমরা, সেখানে ছবি পাবো, ফিগার পেয়ে যাবো। তাহলে তাহলে যখন ওই রিসিভ জিনগুলো, যেগুলো রিসিভ জিন বললাম, ওই রিসিভ অ্যালিলগুলো যদি হোমোজাইগাস কন্ডিশনে থাকে তাহলে কি করছে, ওর উইংসটা ছোট হয়ে যাচ্ছে, ভেস্টিজিয়াল হয়ে যাচ্ছে। তাহলে উইংস ভেস্টিজিয়াল হওয়ার সাথে সাথে আর কি হচ্ছে, এই জিনটা আমাদের যে ইনসেক্টগুলো থাকে, এই ইনসেক্টগুলো তুমি ভালো করে দেখো তখন দেখতে পারবে, ধরো এইটা একটা ইনসেক্টস, ধরো এটা একটা ইনসেক্টস, তো এদের দেখবে যে এইখানে একটা উইংস রয়েছে, এর সাথে সাথে এর নিচে আরেকটা উইংস থাকছে, আমরা জানি। তাহলে এ ফ্লাইংয়ের কাজে লাগাই, ফ্লাইট হিসেবে কাজে, ওড়ার জন্য কাজে লাগাই, আর এ রয়েছে, এ হচ্ছে আমার ব্যালেন্সার, এ ব্যালেন্সার হিসেবে কাজ করে। ব্যালেন্সার হিসেবে কাজ করবে, ঠিক। তাহলে এই যে ব্যালেন্স হিসেবে যে উইংটা রয়েছে একটা, মানে যেটা মেইন যে ওদের ডানা রয়েছে উইং, তার নিচে থাকছে ব্যালেন্সার, এ পাশও থাকবে, এ পাশও থাকবে। তাই এই ব্যালেন্সার এটাও কন্ট্রোল করছে, এই যে এদের যে স্ট্রাকচার, এই ব্যালেন্সার যে রয়েছে এদের স্ট্রাকচারটা কন্ট্রোল করছে কে, কন্ডিশনে এই রিসেসিভ অ্যালিলটা। তাহলে এই অ্যালিলটা যে ভেস্টিজিয়াল উইং এর জন্য রেসপন্সিবল, সে কি কন্ট্রোল করছে, ফার্স্ট উইং যে ভেস্টিজিয়াল তার জন্য রেসপন্সিবল, সেকেন্ড যে ব্যালেন্সার রয়েছে তার স্ট্রাকচার কেমন হবে তার জন্য রেসপন্সিবল। তাহলে দুটো, একটা জিন দুটো ট্রেটকে কন্ট্রোল করছে, তাই সেটাকে বলছি আমরা। হ্যাঁ, আর থার্ড হচ্ছে এদের ওই আই কালারের জন্য রেসপন্সিবল যে জিন, ট্রেটটা আই কালার। তাহলে এইগুলো সব দেখো কতগুলো ট্রেটকে কন্ট্রোল করছে একটাই জিন। তাহলে ফার্স্ট টাইপ জিন নোন অ্যাজ প্লিওট্রফিক জেন। ক্লিয়ার আশা করছি। কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্স। আমি দেখে নিচ্ছি, তারাও চ্যাটগুলো দেখে নিই একটু, যে কে কি কোনো কিছু কমেন্ট করেছে কিনা। চলো মিটে করবে, যদি মিটে করবে এখান থেকে বেরিয়ে চলো, তাহলে মিটে করবো।